দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সকাল ৯টার বিরতিহীন সংবাদ। আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছি আমি তামিমুর রহমান তন্ময়। নিউজ 24 এর ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে বিশেষ আয়োজন ধাবমান বাংলাদেশ। ধানের নতুন নতুন জাত উদ্ভাবনের রীতিমতো হইচই ফেলে দিয়েছে বাংলাদেশ। প্রাকৃতিক ভারসাম্য সমন্বয় করে গেল 50 বছরে 106টি জাতের ধানের ফলন ফলিয়েছে এই দেশের কৃষি বিজ্ঞানীরা। ফলে গেল এক যুগে আবিষ্কৃত 56টি জাতের ধান নিয়ে এখন চাষ করা যায় লবণাক্ত, বন্যাপ্রবণ আর খরা অঞ্চলেও। ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক জানান 2050 সালকে টার্গেট করে উচ্চ ফলনশীল আরও কয়েকশো ধানের জাত উদ্ভাবনের পরিকল্পনা সাজিয়েছেন তারা। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। দিগন্ত জোড়া মাঠে সোনা রং ধানের ছড়াছড়ি। মাঠের হলুদ সবুজ রং বারবার মনে করিয়ে দেয় ধানই বাংলাদেশের আরেক পরিচয়। এদেশে একসময় 18,000 ধানের জাত ছিল। কালের পরিক্রমায় এরই মধ্যে বাঁশফুল, জিঙ্গাশাইল, দাঁতখানি এমন কত শত জাতি এখন বিলুপ্ত। নানা কারণে এক দশক আগেও ধান উৎপাদনে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তবে অবস্থা বদলেছে। ধান উৎপাদনে সোনার বাংলা বিশ্বে এখন তৃতীয়। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও দেশের কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান প্রতিনিয়ত গবেষণা করে ধানের উচ্চ ফলনশীল জাত আবিষ্কার করছে। ধান গবেষণা ইনস্টিটিউটের 106টি নতুন জাতের ধানের কয়েকটি ধরন চাষ করা যায় দেশের লবণাক্ত, বন্যাপ্রবণ আর খরা অঞ্চলে। এর ফলে দেশে ধান উৎপাদন বেড়েছে দ্বিগুণ। এই প্রথম লবণাক্ত সহিষ্ণু জাত উদ্ভাবন করেছি 13টি। আমরা উদ্ভাবন করেছি 3টি খরা সহিষ্ণু জাত উদ্ভাবন করেছি। আমরা 3টি বন্যা সহিষ্ণু জাত আমরা উদ্ভাবন করেছি। এটি কিন্তু 2009 এর পরে আমরা প্রথম পৃথিবীতে আমরা জিঙ্ক সমৃদ্ধ জাত আমরা উদ্ভাবন করেছি, বিধান 62টি। তবে সময়ের তুলনায় এমন অগ্রগতি সন্তোষজনক নয় বলে মত কৃষি বিশ্লেষক জাহাঙ্গীর আলমের। এর চেয়েও বেশি অনেক কিছু করার আমাদের রয়ে গেছে, কারণ দিনের পর দিন আমাদের যে উন্নত জাত এগুলোরও উন্নয়ন করা সম্ভব। গবেষণার ক্ষেত্রে আমাদের বিনিয়োগ সেটাও বাড়িয়ে যেতে হবে। বাংলাদেশের 47% মানুষ এখনো কৃষি নির্ভর। তার মধ্যে বড় অংশই ধান চাষে সম্পৃক্ত। তবে প্রতিনিয়ত 0.4% হারে আবাদি জমি কমতে থাকায় আগামী দিনে চালের সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করছেন বিশ্লেষকরা। যেখানে আমরা আবাদ করছি, ফসল ফলাচ্ছি, সেই সব জমি সহজেই ভিন্ন কাজে ব্যবহার করা কিন্তু সম্ভব না। তার জন্য আইনে নিষেধ করা আছে, কিন্তু সেটা তো প্রয়োগ করা দরকার। এই মুহূর্তে আমাদের মনে করেন 8.85 মিলিয়ন হেক্টর আমাদের কিন্তু আমরা নেট কাল্টিভেবল এরিয়া বলি, এটা আছে। যে এটা 6.5 মিলিয়নেও যদি আসে, তারপরে আমরা আমাদের যে খাদ্যের যে স্বয়ংসম্পূর্ণতা সেটা আমরা টিকিয়ে রাখতে পারবো। চলতি বছরের শেষের দিকে আরো বেশি প্রোটিন সমৃদ্ধ কয়েকটি জাতের নতুন ধান অবমুক্ত করার ঘোষণা দিয়েছে ব্রিড কৃষি বিজ্ঞানীরা। আর নতুন আবিষ্কৃত বঙ্গবন্ধু জাতের ধান দেশ জুড়ে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। গ্রাম থেকে শহর সবখানে ইন্টারনেট। তথ্য প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে মানুষের জীবনমান, বদলেছে সময়। তাই তো তথ্য প্রযুক্তির বিপ্লব ঘটাতে বাংলাদেশে প্রস্তুতি নিচ্ছে 5G ইন্টারনেট চালুর জন্য, যা বদলে দেবে শহর থেকে আবহমান গ্রাম বাংলার পুরো চিত্র। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান সময়ে এই ইন্টারনেট সেবার ফলে চতুর্থ শিল্প বিপ্লবে পিছিয়ে পড়বে না বাংলাদেশ। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। আবহমান গ্রাম বাংলার চিত্র। গ্রাম ঠিকই আছে, তবে এখানে লেগেছে ডিজিটালাইজেশনের ছোঁয়া। এখানকার দোকানি ছেলেটিও দিনভর দোকানে কাজ করে আর মালপত্র কেনাবেচা করে ইন্টারনেটের সহায়তায়। এখন গ্রামকে পুরোপুরি বদলে দিয়েছে ইন্টারনেট সেবা। মোবাইল মানি ট্রান্সফার, ব্রডব্যান্ড ইন্টারনেট অথবা সেটটপ বক্স, ফ্রিল্যান্সিং থেকে বিনোদন, সবখানেই এখন প্রযুক্তির বিপ্লব। এসবই হচ্ছে 4G ইন্টারনেটের বদৌলতে। তবে বাংলাদেশ চাইছে বর্তমান অবস্থার উন্নতি করতে। তারা চাইছে দেশের বর্তমান অবস্থার উন্নতি ঘটিয়ে চতুর্থ শিল্প বিপ্লবের প্রতিযোগিতায় নামতে, যার অন্যতম উপাদান 5G ইন্টারনেট। কম্পিউটার টেকনোলজির ক্ষেত্রে এক বড় ধরনের পরিবর্তন আসবে, যে ধরনের পরিবর্তন এসেছিল ইন্টারনেটের যুগে। অর্থাৎ 5G টেকনোলজি আগের যুগ এবং 5G টেকনোলজি পরের যুগটা, এটা আকাশ পাতাল পার্থক্য হবে।
এই 5G ইন্টারনেট বদলে দিবে সারা পৃথিবীকে। গ্রাম থেকে শহর সবখানে যোগাযোগ হবে সুদৃঢ় ও কৃত্রিম বুদ্ধিমত্তা হবে মানুষের সাহায্যকারী। হুয়াওয়ের এই স্মার্ট সিটি প্রজেক্ট দেখলে যা খানিকটা আন্দাজ করা যায়। একটা গভর্নমেন্ট বা একটা স্থানীয় সরকার যদি এই ব্যবস্থায় নিজেকে আনতে চায়, তখন তাদের দরকার হবে 5G, এবং 5G ইউজ করে তারা ইন্টারনেট অফ থিংসের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা, পয় নিষ্কাশন ব্যবস্থা, সিকিউরিটি, সেফটি, এই প্রত্যেকটা ব্যাপারে তাদের এফিশিয়েন্ট টেকনোলজি নিয়ে আসতে পারবে। শুধু তাই নয়, স্মার্ট সিটির পাশাপাশি কৃষিতেও ব্যাপক উন্নতি সাধন হবে। সুইজারল্যান্ডের এই 5G স্মার্ট ফার্মটি যার বাস্তব উদাহরণ। কৃষি প্রধান দেশের হাতে যখন এমন প্রযুক্তি আসবে, তখন বদলে যাবে গ্রামীণ জনপদ, পার্থক্য হারাবে শহরের সাথেও। এই ধরনের যে ডিসরাপটিভ টেকনোলজিস, সেই সম্পর্কে আমাদের শিশু, কিশোর, তরুণ, ছাত্রছাত্রীদেরকে জ্ঞান প্রদান করার জন্য, হাতে কলমে শেখানোর জন্য 300টি সংসদীয় আসনে 300টি অত্যাধুনিক স্কুল অফ ফিউচার মডেল আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। এরই মধ্যে 5G টেস্টিং করেছে বাংলাদেশ। তবে করোনার কারণে 5G নিলাম সম্পন্ন না হওয়ায় কিছুটা অপেক্ষা করতেই হচ্ছে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। আওয়ামী লীগের উপকমিটি থেকে অব্যাহতি পাওয়া আলোচিত হেলেনা জাহাঙ্গীরকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে তার গুলশান বাসায় অভিযান পরিচালনা শেষে তাকে আটক করা হয়। এই সময় বিদেশি মদ, হরিণের চামড়া ও ক্যাসিনো সরঞ্জাম জব্দ করা হয়। পরে আরও জিজ্ঞাসাবাদের জন্য তাকে র্যাব হেডকোয়ার্টারে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে র্যাব। মাহমুদুল হাসানের রিপোর্টে বিস্তারিত। নানা কারণে বহুদিন থেকেই আলোচিত ও সমালোচিত ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর। আওয়ামী লীগ ছাড়াও বিএনপি ও জাতীয় পার্টির সাথেও তার যোগাযোগ ছিল সমান্তরালে। সম্প্রতি চাকুরিজীবী লীগ নামে নতুন সংগঠন খুলে তুমুল সমালোচনার মুখে পড়লে তাকে উপকমিটি থেকে অব্যাহতি দেয় আওয়ামী লীগ। বৃহস্পতিবার রাতে র্যাবের একটি দল হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান শুরু করে। খবর পেয়ে তার বাসার সামনে ভিড় করেন গণমাধ্যম কর্মীরা। 2.5 ঘন্টার বেশি সময় ধরে চলে এই অভিযান। অভিযান শেষে তাকে আটক করে বাসা থেকে বের হয়ে আসে র্যাব। আরও জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় র্যাব হেডকোয়ার্টারে। এরপর হেলেনা জাহাঙ্গীরের বাসা থেকে একে একে বের করে আনা হয় কার্টুন ভর্তি বিদেশি মদ, হরিণের চামড়া এবং ক্যাসিনো সরঞ্জাম সহ আরও অনেক কিছু। পরে হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযানের বিস্তারিত তুলে ধরেন র্যাব কর্মকর্তারা। যেমন বিদেশি মদ, ওয়াকি টকি সেট, ফরেন কারেন্সি, ক্যাসিনো খেলার সরঞ্জাম, হরিণের চামড়া প্রভৃতি আমরা উদ্ধারপূর্বক এখানে জব্দ করেছি। তাকে র্যাব সদর দপ্তরে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলেও গণমাধ্যম কর্মীদের জানানো হয়। আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য হেলেনা আক্তারকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা এখন র্যাব যে হেডকোয়ার্টার আছে সেখানে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছি এবং জিজ্ঞাসাবাদ শেষে আপনাদেরকে বিস্তারিত জানানো হবে। আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির সদস্য পদ থেকে গেল রোববার হেলেনা জাহাঙ্গীরকে অব্যাহতি দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেবে র্যাব। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। চীনা কোম্পানি সিনোফার্ম থেকে সরকারের কেনা কোভিড-19 টিকার আরও 30 লাখ ডোজ ঢাকায় এসে পৌঁছেছে। রাতে বিমানের চার্টার্ড ফ্লাইটে চীন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে এই টিকা। অবতরণের পর বিমানের পক্ষ থেকে সকল প্রকার গ্রাউন্ড হ্যান্ডলিং সুবিধা দেওয়া হয়। এর আগে 30 লাখ ডোজ কোভিড টিকা দেশে আনতে গত 29 জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 3টি ড্রিমলাইনার চীন যায়। বিমানবন্দরে উপস্থিত থেকে এসব টিকা গ্রহণ করেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। পেয়েছিলাম 1,02,00,000 এর থেকে, অ্যাস্ট্রাজেনেকার থেকে, তারপরে ফাইজার থেকে 1,06,000, তারপরে আমরা মডার্না পেলাম প্রায় 45 লক্ষ, তারপরে চীন থেকে পেলাম 51 লক্ষ এর আগে, এবং আজকে আসলো 30, তার মানে প্রায় 81 লক্ষ হয়ে গেল। টিকা নিবন্ধনের বয়স আরও কমিয়ে আনা হয়েছে। করোনা টিকা নেওয়ার জন্য সর্বনিম্ন বয়সসীমা 25 বছর নির্ধারণ করেছে সরকার। ফলে এখন থেকে সর্বনিম্ন 25 বছর বয়স হলেই সাধারণ নাগরিকরা করোনা টিকা নিতে পারবেন। বয়সের নতুন সীমা নির্ধারণ করে টিকার জন্য নিবন্ধনের সুরক্ষা অ্যাপেও পরিবর্তন আনা হয়েছে। এর আগে গেল 19 জুলাই টিকা নেওয়ার বয়স ত্রিশোর্ধ্ব নির্ধারণের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে আগামী 7 আগস্ট থেকে সারা দেশে ইউনিয়ন পর্যায়ে টিকা দেওয়া শুরু হবে।
দর্শক, এবারে লকডাউনের খবর জানাবো। করোনা সংক্রমণ ঠেকাতে সারা দেশে চলছে 2 সপ্তাহের কঠোর লকডাউন, আজ 8ম দিন। এ ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শামসুজ্জামান শাহিন। শাহিন, আজকে 8ম দিন যে লকডাউন চলছে, সেখানকার সর্বশেষ কি পরিস্থিতি, কতটা কঠোর লকডাউন দেখতে পাচ্ছেন বা মানুষের চলাচল কতটা স্বাভাবিক হয়েছে দেখতে পাচ্ছেন সেখানে? ধন্যবাদ তন্ময়। আমরা সকালে দেখিয়েছি যে লকডাউনের যে স্বাস্থ্যবিধি এইটা গ্রাম অঞ্চলে বা মফস্বল শহরগুলোতে একটুও মানা হচ্ছে না, এবং সেখানে স্বাস্থ্যবিধির বালাই নাই। সাধারণ মানুষের মধ্যে ওইভাবে সচেতনতা তৈরি হয়নি। সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছে এখানকার যারা প্রান্তিক চাষি, বিশেষ করে গরুর খামারিরা এখানে কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি যে অঞ্চলটিতে আছে সেটি হলো যে বাগেরহাটের চুলকাটি বাজার, যেখানে দুধের হাট বসে। এই দুধের হাটে এখানে আজকে দুধের দাম পানির দামে বিক্রি হচ্ছে, অর্থাৎ 20 থেকে 25 টাকা। আমি যদি আপনার দূর থেকে দেখাই, দেখবেন যে অনেক খামারি এখানে দুধ নিয়ে এসে দাঁড়িয়ে আছে, কিন্তু এখন বেলা 9টা বাজে, এখন পর্যন্ত বিক্রি করতে পারেনি। অর্থাৎ লকডাউনের আগে এই সময় এখানে দুধের খামারিদের কাউকে দাঁড়িয়ে থাকতে হতো না। ব্যাপারীরা বা দূর দূরান্ত থেকে যারা আসতেন তারা এইখান থেকে খামারি কাছ থেকে দুধ কিনে নিয়ে যেতেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো একজন খামারির সঙ্গে, যে আপনি এই যে আজকে যে দুধ বিক্রি করলেন, আপনার কয়টা গরু আছে এবং কয় কেজি দুধ বিক্রি করলেন? আমার 6টা গরু আছে, আমি 27 কেজি দুধ বিক্রি করছি। করে ডরে আমার খড় কিনে আমার 800 টাকার পরে লস আছে প্রতিদিন 800 টাকা 1000 টাকা লস আছে আমার প্রতিদিন। এখন আমরা কি করবো? আচ্ছা, এর কারণটা কি? এর কারণটা হলো এই জায়গার কোনো পাল্টি আসে না, হয় লকডাউনের কারণে কোনো পাল্টি আসে না, আমরা বিক্রি করতে পারি না। 25 টাকা দুধ বিক্রি করেছি, আমরা কি করবো? আমাদের সরকার বলে গরু পোষেন, গরু পুষে আমরা তো পথে বসে গেছি। আমরা এখন কি করবো? আমরা আমাদের সংসার চালাবো, গরু চালাবো, আমরা কি করে চালাবো? আপনার এখানে বিক্রি করার বা বিক্রয় কেন্দ্র, দুধ কেনার মতো লোক নাই? না, কেনার মতো কোনো লোক নাই। যারা আসে তারা ওই 15 টাকা 10 টাকা কেজি বলে। আমরা কাদের কাছে বিক্রি করবো এতগুলো দুধ? আমাদের 2000 কেজির পরে দুধ আসে এই জায়গা, 5000 কেজির পরে। হ্যাঁ, প্রতিদিন 4-5 টাকা কেজি দুধ আসে। আমরা আরেকজন খামারির সাথে একটু কথা বলবো, উনি স্কুল শিক্ষক। আচ্ছা, এখানে এই যে মার্কেট ব্যবস্থা এখানে কেন গড়ে ওঠেনি? এখানে গরু চাষ হয়, কত লোক? এখানে 20 থেকে 25,000 লোক এই গাভী পালনের সঙ্গে যুক্ত, এবং এখানে দুগ্ধ বিক্রয়ের কোনো সরকারি বা বেসরকারি কেন্দ্র নাই। এটা দরকার। ধন্যবাদ আপনাকে। তন্ময়, আপনি শুনছিলেন এই স্কুল শিক্ষক বলছিলেন যে এখানে দুধ বিক্রি করার কোনো কেন্দ্র নাই, যেটি আমরা গতকালকে দেখিয়েছি যে ডুমুরিয়ায় সুপার ভিলেজ তৈরি হয়েছে, সেখানে খামারিদের কাছ থেকে ন্যায্য মূল্যে দুধ কিনছে। অর্থাৎ ওইখানে 55 টাকা দুধ বিক্রি হচ্ছে, সেই একই দুধ এখানে বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা। এই ছিল লকডাউনের আমার কাছে সর্বশেষ। তন্ময়। শামসুজ্জামান শাহিন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যাচ্ছি পরবর্তী সংবাদে। বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাব উপকূলে। বৃষ্টি ও জোয়ারের পানিতে বাগেরহাটে পানিবন্দী 60,000 মানুষ। ভেসে গেছে কোটি কোটি টাকার মাছ। কক্সবাজারে পাহাড় ধসের আতঙ্কে লাখো মানুষ। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। অতিবৃষ্টিতে চট্টগ্রামে হয়েছে পাহাড় ধস, সাথে জলাবদ্ধতায় ডুবে গেছে নগরীর বিভিন্ন এলাকা। আগ্রাবাদে মা ও শিশু হাসপাতালে এখনো হাঁটু পানি। বিস্তারিত টেক্সট রিপোর্টে। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে অব্যাহত বৃষ্টি ও জোয়ারের পানি বেড়ে বাগেরহাটে 60,000-এর বেশি পরিবার পানিবন্দী। জেলার 4 উপজেলার 47টি ইউনিয়ন তলিয়ে গেছে। পানির তোড়ে ভেসে গেছে 9,000 চিংড়ি খামার, 7,000 পুকুর ও 250 কাঁকড়া খামার। ক্ষতিগ্রস্ত হয়েছে আমনের বীজতলা ও সবজি ক্ষেত। শরণখোলা ও মোংলার 16টি সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছেন কয়েকশো নিম্নবিত্ত পরিবার। জেলার পানগুছি, বলেশ্বর, পশুর দরটানা নদীসহ বেশ কয়েকটি নদীর পানি 2 থেকে 3 ফুট করে বেড়ে গেছে। বাজারে পানিতে ভরে গেছে, এই ব্যবসায়ীদের অসুবিধা, দোকানপাট খোলা যাচ্ছে না। প্রতি বছর এই মৌসুমে আমরা 2 বার এই পানিতে প্লাবিত হই। যারা একেবারে পানিবন্দী হয়ে রয়েছে এবং যাদের বাড়ি ঘরে অনেকখানি পানি উঠে গেছে, তাদের নিকটতম আশ্রয় কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে। তারা অনেকে আশ্রয় কেন্দ্রে গেছে, সময় মতো বুঝে সুইচগুলো খুলে পানি অপসারণের ব্যবস্থা করানোর জন্য। পাহাড় ধসে পরপর 2 দিন কক্সবাজারের উখিয়া ও টেকনাফে 10 জনের মৃত্যুর পরও ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরেনি বাসিন্দারা। রোহিঙ্গা ক্যাম্পের বাইরে বিভিন্ন পাহাড়ের ঢালে এখনো বসবাস করছে হাজারো মানুষ। কয়েকদিনের বৃষ্টিতে বিভিন্ন উপজেলায় কয়েকশো গ্রাম তলিয়ে গেছে পানিতে। অব্যাহত বৃষ্টিতে জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কাও জেগেছে। ভাত খাইতে পারি না, আমার গায়ে জামা পর্যন্ত দিতে পারি না। আমি আর বাড়ির থেকে একটা কাপড় পরছি। পাহাড় নিয়ে বসবাস করি আমরা, গরিব মানুষ, অসহায় মানুষ, কোথায় যাব?
ডুবে গেছে বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন এলাকাও। আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালের ফটক, জরুরি বিভাগ, সাধারণ ওয়ার্ড সহ নিচতলা নিমজ্জিত কোমর পানিতে। এতে চরম ভোগান্তিতে পড়েন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা। প্রতি বছরে এরকম জোয়ারের বাড়ায় জোয়ার আসলে এরকম হয়। আমাদের যে জেনারেল ওয়ার্ডগুলো আছে নিচে যে জিএফ ওয়ার্ড আছে এটা সম্পূর্ণ বন্ধ। এদিকে টানা বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কায় কয়েকশো পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে এরই মধ্যে। ডেলি যারা 200-300-500 টাকা রোজগার করে এই ধরনের লোকগুলোই বসবাস করতেছে এখানে, আর যারা প্রভাবশালী আছে তারা তো এখানে থাকে না। সরকার থেকে সাহায্য চাই, খানা চাই, সরকার দিল্লি খামো না দিল্লি কোটি খামো। বৃহস্পতিবার বিকেলে গরিবুল্লাহ শাহ আবাসিক এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে, তবে সেখানে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, বৃষ্টি আর জোয়ারের পানিতে ডুবে আছে চট্টগ্রামের মা শিশু হাসপাতাল। বিস্তারিত জানাতে আগ্রাবাদ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা জান্নাত মুমু। মুমু, গুরুত্বপূর্ণ এই হাসপাতালের জরুরি বিভাগ সহ নিচতলায় আজ 3 দিন ধরে পানি নিয়েছে। চিকিৎসা সেবা কিভাবে চলছে সেখানে কি দেখতে পাচ্ছেন সেখানে গিয়ে সশরীরে? ধন্যবাদ তন্ময়। আমি আছি এখন চট্টগ্রামের মা শিশু হাসপাতালে। আপনি যেমনটি বলছিলেন একই চিত্র কিন্তু ক্যামেরাতে দেখাতে চাই। গত 3-4 দিন ধরে পানিতে ডুবে আছে চট্টগ্রামের মা শিশু হাসপাতালটি। আপনি নিশ্চয়ই ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন পুরো জরুরি বিভাগটা কিন্তু বন্ধ রয়েছে এবং নিচতলায় যেসব ওয়ার্ড রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। অনেকটা ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। সবচেয়ে বড় কথা হচ্ছে চট্টগ্রাম মা শিশু হাসপাতাল কিন্তু করোনা ইউনিট, এখানে করোনা রোগীরা থাকেন। এরপরেও কিন্তু মানুষের সবচেয়ে বেশি দুর্ভোগে আছেন। এখানে যারা আছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। এই যে 3 দিন ধরে পানি জমে আছে, এতে আপনাদের আমাদের চিকিৎসা সেবা চলতেছে, চিকিৎসার কোনো ব্যাঘাত করতেছে না। আমাদের নতুন বিল্ডিং দিয়ে কাজ চলতেছে, রোগী নতুন বিল্ডিং এ উঠতেছে, চিকিৎসার কোনো ব্যাঘাত করতেছে না। পানির জন্য কোনো সমস্যা হচ্ছে না। না, ওয়ার্ড নিচেরটা ক্লোজ, আমরা নতুন বিল্ডিং দিয়ে চলতেছে, সব নিচে। ধন্যবাদ তন্ময়। তিনি বলছিলেন যে নিচের যেই সব ওয়ার্ড আছে সবগুলো বন্ধ করে দিয়ে বিকল্প পথ তারা বের করেছেন এবং দোতলার মধ্যে চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন। এই পানির মধ্যেও অনেকটা ভোগান্তি আছেন রোগীর স্বজন, রোগীরা যারা সবাই ভোগান্তিতে আছে। যদি টানা বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে এই পানি আরো বাড়তে পারে বলে শঙ্কা করছে। তো চট্টগ্রাম মা শিশু হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে, তন্ময়। ফাতেমা জান্নাত মুমু, আপনাকে ধন্যবাদ। দর্শক, এদিকে পদ্মার তীব্র স্রোতে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে শুরু হয়েছে ভাঙন। বিস্তারিত জানাতে দৌলতদিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। জানতে চাই, এই প্রবল স্রোতে যে ভাঙন শুরু হয়েছে সেই ভাঙন রোধের প্রশাসন এখনো পর্যন্ত কি ব্যবস্থা গ্রহণ করেছে? জানাচ্ছেন যে তীব্র স্রোতের কারণে কিন্তু দৌলতদিয়া লঞ্চঘাটের পাশে কিন্তু ভাঙন শুরু হয়েছে। আমি একটু দেখাতে চাচ্ছি ক্যামেরার মাধ্যমে যে আজ সকাল ভোর রাত থেকে কিন্তু দৌলতদিয়া লঞ্চঘাটের পাশে কিন্তু গেছে। এতে কিন্তু 5টি পরিবার ইতিমধ্যে কিন্তু 5টি পরিবারের বাড়িঘর কিন্তু নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আমি আরেকটি বিষয় জানাতে চাচ্ছি, কিন্তু এই যে ভাঙন জিনিসটা দেখতে পাচ্ছেন এর পাশেই কিন্তু দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া ঘাটের লঞ্চঘাট, আর এই লঞ্চঘাট ব্যবহার করে কিন্তু দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ কিন্তু রাজধানীমুখী হয়। তো এই লঞ্চঘাট এবং পাশে আমার পিছনে কিন্তু রয়েছে ফেরিঘাট। এই 1 নং ফেরিঘাট ও দৌলতদিয়া লঞ্চঘাট কিন্তু নদী গর্ভে বিলীনের আশঙ্কায় রয়েছে। যে কোনো মুহূর্তে কিন্তু দৌলতদিয়া ঘাটে লঞ্চঘাটটি পদ্মা নদীতে বিলীন হয়ে যেতে পারে। তবে আমরা গত কয়েকদিন যাবৎ কিন্তু এই দৌলতদিয়া ঘাটে ভাঙনটা আমরা দেখতে পাচ্ছি। আজকে যে ভাঙন শুরু হয়েছে এর পূর্বেও কিন্তু 3বার দৌলতদিয়া ঘাটের লঞ্চঘাটে ভাঙন শুরু হয়েছে। তো এতে কিন্তু প্রায় 1 শতাধিক পরিবার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আমরা একটি বিষয় সকাল থেকে দেখতে পেয়েছি, কিন্তু সকাল থেকে এলাকার বাসীর অভিযোগ সকাল থেকে কিন্তু এখানে কোনো দায়িত্বশীল কর্মকর্তা আসেনি যে এই নদী ভাঙনের রক্ষা করার জন্য। তো আমরা এদের ধারণা যে এখানে কিন্তু যদি জরুরিভাবে নদী ভাঙন প্রতিরোধ না করা যায় তাহলে কিন্তু এলাকার মানুষ সমস্যায় পড়বে। তো এই ছিল দৌলতদিয়া লঞ্চঘাটের সর্বশেষ সংবাদ। আমি এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে তন্ময়ের কাছে। তন্ময়। শফিকুল ইসলাম শামীম, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগানিস্তানে হঠাৎ আসা বন্যায় অন্তত 60 জনের মৃত্যু হয়েছে।
এছাড়াও কয়েক ডজন মানুষ নিখোঁজ বলে জানিয়েছে বিবিসি। তবে তালেবানদের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের নিয়ন্ত্রিত নুরিস্তান প্রদেশে বন্যার 1.5 শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। আকস্মিক বন্যায় কমপক্ষে 100 ঘর বিধ্বস্তের খবর জানিয়েছে স্থানীয় প্রশাসন। বানের পানি ও কাদা মাটিতে চাপা পড়ে আছে বহু মানুষ। পাহাড়ের পাদদেশে থাকা বিধ্বস্ত এলাকায় নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে গ্রামবাসী। সেখানে তালেবানের শাসন কায়েম থাকায় সেখানে উদ্ধার তৎপরতা চালাতে পারছে না দেশটির সরকার। অন্যদিকে তুরস্কের দক্ষিণাঞ্চলে প্রবল দাবানলে এখনো পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মানাউগাদ শহরের কাছে লাগা এই দাবানলের কারণে শতাধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। অগ্নি নির্বাপন কর্মীরা উদ্ধার অভিযানের পাশাপাশি আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছেন। এবারে খেলার খবর। জিম্বাবুয়ে সফর শেষে গেল দিন দেশে ফিরেছে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে সকাল 9:15 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় গোটা দল। এরপর পুরো দলকে নিয়ে যাওয়া হয় হোটেল ইন্টারকন্টিনেন্টালে। এদিকে বাংলাদেশের বিপক্ষে 5 ম্যাচের টি20 সিরিজ খেলতে ঢাকায় বিকেলে এসেছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। বিস্তারিত রিপোর্টে। এমন সময় খুব একটা আসেনি বাংলাদেশের ক্রিকেটে। বিদেশের মাটিতে প্রথমবারের মতো এসেছে 3 ফরম্যাটেই সিরিজ জয়। দুর্দান্ত সফর শেষে সকাল 9:15 দেশে ফেরে টাইগাররা। সামনে অস্ট্রেলিয়ার সাথে ঘরের মাঠে 5 ম্যাচের টি20 সফরের জন্য বিমানবন্দর থেকেই ক্রিকেটার ও কোচিং স্টাফদের সরাসরি নিয়ে যাওয়া হয় হোটেল ইন্টারকন্টিনেন্টালে। সেখানে থাকতে হবে আরও 12 দিন। পারিবারিক কারণে জিম্বাবুয়ে থেকে আগেই ফিরেছেন মুশফিক ও লিটন। ইনজুরিতে পড়ায় 2 মাসের জন্য মাঠের বাইরে তামিম। বায়োবাবল থেকে বের হওয়ায় তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে থাকছেন না তারা। ফলে জিম্বাবুয়ে থেকে দেশে ফেরা 17 ক্রিকেটারের মধ্য থেকেই গঠন করা হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য স্কোয়াড। এদিকে বাংলাদেশের বিপক্ষে 5 ম্যাচের টি20 সিরিজ খেলতে ঢাকা এসেছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। বিকাল 4:10 কোয়ান্টাস এয়ারওয়েজের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় অজিরা। বিমানবন্দর থেকে এ সময় সরাসরি তাদের নিয়ে যাওয়া হয় হোটেল ইন্টারকন্টিনেন্টালে। এখানে 3 দিনের কোয়ারেন্টাইন শেষে 1 আগস্ট মিরপুরে অনুশীলনে নামবে সফরকারী দল। নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ সহ এই সফরে নেই অস্ট্রেলিয়ার 7 সিনিয়র ক্রিকেটার। এরপরেও মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, অ্যাস্টন আগারদের মতো তারকায় ঠাসা অস্ট্রেলিয়ার 19 সদস্যের স্কোয়াড। 3 আগস্ট সিরিজের প্রথম টি20তে মিরপুরের শেরে বাংলায় বাংলাদেশের মুখোমুখি হবে অজিরা। একই ভেন্যুতে পরবর্তী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে 4, 6, 7 ও 9 আগস্ট। গালিব ইবনে রিয়াজ, নিউজ 24। দর্শক, শেষ করবো এখনকার বিরতিহীন সংবাদ। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।